স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বললেন প্রধানমন্ত্রী। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আশাবাদ। পরিমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন পুলিশের সাবেক এডিসি সাকলাইন। ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় জামিন মঞ্জুর। বেনাজিরের 7টি অবৈধ পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক। ছাগলকাণ্ডে নিরুদ্দেশ রায়পুরার উপজেলা চেয়ারম্যান লাকি। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ভারতের কাছে বাংলাদেশ বিক্রির গুজব রটনাকারীদের পাকিস্তানি দালাল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করতে পারে না। সাম্প্রতিক ভারত সফর নিয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন সরকার প্রধান। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারতের সাথে আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই গুরুত্ব পাবে। নোবেল পুরস্কার পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই বলেও জানান তিনি। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত 21 ও 22 জুন ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর নিয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে উঠে আসে দেশের মধ্য দিয়ে ভারতের পণ্যবাহী নতুন রেল চুক্তির প্রসঙ্গটি। বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা দেশ বিক্রির কথা বলে প্রকাশ্যে ভারতের বিরোধিতা করলেও ভারতে গিয়ে ক্ষমতার জন্য তারাই পা ধরে বসে থাকেন। সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। সংবাদ সম্মেলনে উঠে আসে আলোচিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার বিষয়গুলো। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বঞ্চিত করেছে তারাই মামলা করেছে, সরকার কিছুই করেনি। তো লেবাররা মামলা করছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল, সে পরিবারগুলি কোথায় এখন? খোঁজ করেন। জমি জবা সব বেচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, অনেকে আত্মহত্যা করেছে। এ সময় প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে এই সফরের আলোচনার বিষয় তুলে ধরেন। মানে হিমালয় রেঞ্জের যে নদীগুলি চলে আসে, এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্ব আছে, সমস্যাও আছে, আবার সমাধানের পথও আছে। আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পারবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। যারা দুর্নীতি করে সম্পদ গড়েছে তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অর্থের নেশায় পড়লে দেশ ছেড়ে পালাতে হয়, এটি প্রমাণিত। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতকে সব উজাড় করে দেওয়ার ফলে আওয়ামী লীগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কারো কাছে বিক্রি হলে দেশের ক্ষমতা তাদের হাতেই থাকতো। গুলশানে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল জানিয়ে মহাসচিব অভিযোগ করেন, বারবার বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানালেও সরকার তাতে বাধা দিচ্ছে। সাইফুল রিপনের প্রতিবেদন। দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া নানা সিদ্ধান্ত সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসির স্পেশালিস্টগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। বিএনপি মহাসচিব বলেন, বেআইনি অসাংবিধানিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখে তাকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে সরকার। লিভারের সিরোসিস একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্লান্ট করা, এবং তার যে অনেকগুলো অসুখ আছে সেই অসুখের জন্যই তাকে একটা
এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। সম্প্রতি সরকার প্রধান ভারত সফরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে ভারতকে একতরফা সব সুবিধা দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 28 জুন এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে বিএনপি। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। সরকার প্রধানের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশের দরজা জানলা খোলা রাখতে চাইলে আগে বিবেচনায় নিতে হবে নিজ দেশের স্বার্থ। দরজা জানলা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে। আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা, এর মধ্যে একটা কথা আছে, উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। বৈঠক তো সব দেশের সব করতে পারে, গোপনের দরকার, ওপেনলি করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে 2-1 দিনের মধ্যেই কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা হয়তো আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনও পানিবন্দী হাজারো পরিবার। অনেক এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ। এতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন দুর্গতরা। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। 3000-এর বেশি বর্গ কিলোমিটার আয়তনের সুনামগঞ্জে ছোট বড় হাওরের সংখ্যা 137টি। এসব হাওরে ধান কাটা শেষে যখন নতুন পানি আসে, তখন হাওর পাড়ের মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হয়। তবে এবছর তার উল্টো চিত্র। হাওরের নতুন পানি যেন অভিশাপ হয়ে এসেছে এই অঞ্চলের মানুষদের জন্য। পানি কিছুটা কমলেও এখনো অবধি পানিবন্দী হাজারো পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলেনি আশানুরূপ ত্রাণ। 3 দিন পানিতে থাকছি, টাকা পরে একটা বাঙ্গা নৌকা দিয়ে আমরা একজন মাইসে নিছে। 3 দিন আফাল খাইছি আমরা। আল্লাহ দিলে তো গেলাম, ওই চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ওই তারও আমরা দেখলো না। এদিকে মৌলভীবাজারের মনুধোলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হাওর বেষ্টিত কুলাউড়া, জুড়ি ও বড়লেখার মানুষ। 3 উপজেলার হাওর অঞ্চলের প্রায় 3 লাখ মানুষ এখনো পানিবন্দী। খেয়ে না খেয়ে দিন কাটছে দুর্গতদের। সরকারি কোনো বরাদ্দ আমরা পাই নাই, কোনো কিছু আমরা দেখা সাক্ষাৎ করে নাই, আমরা পাইও না। মেরি ফাইতা আর মাসাং ফাইতা আর বাদে 251 কইরা কইরা থাকা অবস্থা থাকতে আছে আর কি, কষ্ট কইরা কি করব। হবিগঞ্জে মঙ্গলবার দুপুর পর্যন্ত কুশিয়ারার পানি কমে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। লোকালয়ের পানি হাওরে নামায় প্রধান খালনালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। এছাড়া এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে 40,000-এর বেশি মানুষ। লালমনিরহাটের তিস্তার পানি কমায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি নামলেও ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে গ্রামীণ কাঁচা সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। এছাড়া আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া, চণ্ডীমারি এবং সড়ক উপজেলার কালমাটির কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে অন্তত 5000 বসতভিটা, একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন হুমকিতে পড়েছে। চর এলাকায় যে সমস্ত বাদামের আবাদ ছিল, সে আবাদগুলো নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই। ফসলের ক্ষতি হয়েছে এবং নদী ভাঙনের দেখা দিচ্ছে পুনরায়। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়িঘর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি ঝুঁকিপূর্ণদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ লাহি কুটি। মৌলভীবাজারে এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার, তারা কেমন আছেন, সেখানে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের।
ধন্যবাদ তন্নি। আজকে সবচেয়ে আশা জাগানোর দিকটা হচ্ছে মৌলভীবাজারের বৃষ্টিপাত হয় নাই, এমনকি মৌলভীবাজারের উজানেও কোথাও তেমন ভারী বর্ষণ হয় নাই, যার কারণে মৌলভীবাজারের যে নদীগুলো বিশেষ করে মনু, ধলাই এবং কুশিয়ারা নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। তবে জুরি নদী যেটি আমাদের, সেই জুরি নদীটি এখনো পর্যন্ত বিপদসীমার 175 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেই জুরি নদীটি এসে হাকালুকি হাওরে পতিত হয়েছে, যার কারণে হাকালুকি হাওর এখনো টুইটুম্বর হয়ে আছে। হাকালুকি হাওর টুইটুম্বর হওয়ার কারণে এখন পর্যন্ত হাকালুকির হাওর পাড়ের 3টি উপজেলা কুলাউড়া, জুরি এবং বড়লেখা উপজেলা নিম্না অঞ্চল এখন পর্যন্ত পানিবন্দী আছেন প্রায় 3,01,000 মতো মানুষ। তাদের মানবেতর জীবনযাপন করছেন, অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, অনেকেই বাসাবাড়িতে ঘরের মধ্যে মাছা করে সেখানে বসবাস করছেন। আমি কথা বলেছিলাম সেই বানবাসী মানুষদের সাথে, তারা বলেছেন যে হাওরের নিম্ন অঞ্চলে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা তেমনভাবে জোরদার করা হয় নাই। তারা এখন পর্যন্ত শুকনো খাবার কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পেয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ তৎপরতা তারা পাননি। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে হাওরের পানিও কমতেছে, যেহেতু কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যতই পানি কমতেছে ততই আমাদের যে ক্ষতিগ্রস্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট সেটা বেশি উঠতেছে এবং দেখা যাচ্ছে যে ক্ষতির পরিমাণ অনেকটাই হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই সময়ে আমাদের যে এই প্রধান ফসল আউশের প্রায় 30 হেক্টর বীজতলা নষ্ট হয়েছে এবং রূপা আমন প্রায় 5,016 হেক্টর সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে এবং সবজি হাওর পারে যে সবজি হয় সেই সবজিটির প্রায় 1,054 হেক্টর সবজি চাষ একবারে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। সেই সাথে একটি বিষয় হচ্ছে যে এতে প্রায় 42,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে বন্যার পানি কমে যাওয়ার পরে এই ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সেই সাথে মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি টাকার। আরেকটি বিষয় যেটি হচ্ছে সবচেয়ে মর্মান্তিক ঘটনা, এইবারকার বন্যায় মৌলভীবাজারের 5 জন শিশু বন্যার পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন, যেটা অত্যন্ত হৃদয় বিদারক। এই অবস্থায় মৌলভীবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতি যদি বলি, উজানের দিকে অর্থাৎ মনু বিদ্যুৎ যে অংশ, ধলাই বিদ্যুৎ অংশ, সেই অংশে বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতি হলে হাওর অঞ্চলে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। আপনাকে দর্শক, মৌলভীবাজার থেকে সেখানকার বন্যার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সালেহ লাহিকুটি। অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলায়েন। তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য মতামত চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের। জুবাইর রাজিনের রিপোর্ট। নানা কাণ্ডে আলোচনায় আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি 2021 সালে ঢাকা মহানগর পুলিশের সাবেক এডিসি গোলাম সাকলায়েনের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে কেক খাওয়ান এ চিত্রনায়িকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সে ছবি। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে পরি সাকলায়েন কাণ্ড। পুলিশের তদন্তে বেরিয়ে আসে পরিমণি সাকলায়েনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ঘনিষ্ঠতার সূত্রে পরিমণির বাসায় নিয়মিত যেতেন পুলিশের এ কর্মকর্তা। তার রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়েও অবস্থান করতেন পরিমণি। প্রথমে এ ঘটনা জানাজানি হওয়ার পর গোলাম সাকলায়েনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট POM বদলি করা হয়। পরে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। পুলিশ বিভাগের তদন্তে পরিমণির সঙ্গে সাকলায়েনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মেলায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। এতে বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসৎ আচরণের কারণে সাকলায়েনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2021 সালের 9 জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। সে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি সাকলায়েন। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সাবেক এডিসি সাকলাইন ও পরিমণি ইস্যুতে খোঁজ খবর নিয়েছেন সহকর্মী শাহাদাত নিশাদ, সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। নিশাদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নিশাদ, পুলিশের এই কর্মকর্তা কোন কোন অভিযোগের কারণে মূলত চাকরি হারাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে পরিমণির এবং পুলিশ যে ডিবিতে কর্মরত ছিল এবং পরবর্তী দিনে অতিরিক্ত কমিশনার হয়েছেন এবং সাকলাইনের সাথে তার যে সম্পর্ক, সে সম্পর্ক কিন্তু 2021 সালেই সবচেয়ে বেশি প্রকাশ্যে আসে, যখনই একটি জন্মদিনের ভিডিও ভাইরাল হয় তারপর থেকে মূলত আলোচনা আসে। কিন্তু তাদের সেই সম্পর্কটা কিন্তু অনেক আগ থেকে ছিল। বিশেষ করে আমি যদি একটু জানিয়ে রাখি, যখনই সাকলাইন গুলশান বিভাগে দায়িত্বরত ছিল তখন থেকে পরিমণির সাথে তার সম্পর্ক ছিল এবং 4 জুলাই পর থেকে আমরা যে তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত দলের প্রেক্ষিতে আমরা জেনেছি 4 জুলাইয়ের পর থেকে সাকলাইন নিয়মিত পরিমণির বনানীর বাসায় যাতায়াত করত এবং এক পর্যায়ে শুধু সাকলাইন পরিমণির বাসায় যেত তা না, পরিমণিও কিন্তু যে সাকলাইনের তার যে গুলশানে তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তাদের সরকারি যে বাসভবন রয়েছে রাজারবাগের মধুমতি যে ভবনটি রয়েছে, সেখানেই মূলত নিয়মিত যাতায়াতেরও একটি কিন্তু তথ্য প্রমাণ পেয়েছে। বিশেষ করে 2 আগস্ট সেই প্রমাণটি আসলে পেয়েছে এবং রাতে সে যাতায়াত করেছিল এবং এমনই প্রমাণ পেয়েছে। তো তাদের যে এই অনৈতিক সম্পর্ক, এই সম্পর্কটা দীর্ঘদিন চলেছিল এবং পরবর্তীতে ভিডিওতে সেটি প্রকাশ হয় এবং প্রকাশ হওয়ার পরে এই সম্পর্কে জেরে কিন্তু তাদের যে সাকলাইনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সেই সাকলাইনের অবস্থানটাই কিন্তু এই কারণেই মূলত সবচেয়ে বেশি আলোচনায় এসছে। এবং এটির কারণে আমি যদি একটু জানিয়ে রাখি, এবং পরিমণির বিরুদ্ধে যে বোট ক্লাবের যে 2021 সালে যে ঘটনাটি ঘটেছে যে সাভারে যে ঢাকা বোট ক্লাবে, সেখানে সেই ঘটনার পরিমণির বিরুদ্ধে পরিমণি কিন্তু একটি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিনের, এবং সেই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় কিন্তু সাকলাইনকে। এবং এরপর থেকে কিন্তু তাদের যে সম্পর্ক, এই যে নাসিরের সাথে যে সংঘর্ষ বা একটা যে তাদের যে ঝামেলা ছিল, যে মামলা হয়েছিল, সেই মামলার কারণে পরবর্তীতে কিন্তু তাকে যখনই পরিমণির সাথে সম্পর্কে ছিল তখন কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখনো অবশেষ আজকে 13 তারিখে মূলত এটি, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সরকারি কর্মচারী যে ইয়ে রয়েছে পিএসসি, সেখানে কিন্তু তার নামে যে রিপোর্টটি সেটি পাঠানো হয়েছিল এবং সেখানে সুপারিশ করা হয়েছিল, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাবে এবং সেটি পরামর্শের জন্য পিএসসিতে পাঠানো হয়। তো এই আসলে মূলত আজকে এটাই আলোচনায় এসেছে এবং এতদিন তদন্ত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে অনেক গণমাধ্যমকে আমরা দেখেছি পরিমণির সাথে তারা কথা বলবার চেষ্টা করেছেন। পরিমণি যতটুকু বলেছেন যে কারো ব্যক্তিগত আক্রোশের কারণে আসলে সাকলাইনকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, আপনি কি মনে করছেন, আদৌ কি এটি কোনো ব্যক্তিগত আক্রোশ কিনা? আসলে ব্যক্তিগত আক্রোশ এখানে বলা চলে না, কারণ যেহেতু সেখানে যে তদন্ত রিপোর্টটি এসে সেটি শুধু পরিমণির ক্ষেত্রে যে আলোচনা এসছে তা না, অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, একজন পুলিশ কর্মকর্তার যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো কিন্তু শুধু যে পুলিশ কর্মকর্তা হিসেবে আলোচনায় আসবে তা না, অন্যান্য ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যখনই বিবাহ বহির্ভূত কারোর সাথে সম্পর্ক, যেমন আমরা যদি একটু আনি যে একজন প্রতিমন্ত্রীও কিন্তু একজন নায়িকার সাথে কথোপকথন, যেটি আসলে অনৈতিক কথোপকথন ছিল, সেটির মাধ্যমে কিন্তু একজন প্রতিমন্ত্রী বহিষ্কার হয়েছেন। অর্থাৎ এই বিবাহ বহির্ভূত সম্পর্কে বা অনৈতিক কর্মকাণ্ডে কিন্তু কেউই ছাড় পায় না। তো সেক্ষেত্রে সাকলাইনের ক্ষেত্রেও তাই হয়েছে এবং সেখানে তাকে আসলে বাধ্যতামূলক পরিমণির দায় কতটুকু বলে আপনি মনে করেন? এখানে অবশ্যই দায় তো দুইজনেরই ছিল, যেহেতু পরিমণিও জানতো যে সাকলাইন সে বিবাহিত এবং তারপরেও সে জেনে শুনে কিন্তু তার বাসায় যাতায়াত করছিল এবং সাকলাইনও সেম, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই কিন্তু এক ধরনের অনৈতিক সম্পর্কে তারা জড়িয়ে যায় এবং যা প্রকাশিত হয় যে ভিডিওর মাধ্যমে যখন এটা ভাইরাল হয় তখনই সেটি আসলে মূলত প্রকাশ্যে আসে। তো এই অনৈতিক সম্পর্কের যে বিষয় সেটি সমাজ যেমন গ্রহণ করে না, সেক্ষেত্রে আইনেও আমরা জানি যে এটি আসলে বহির্ভূত নয়, এটা অনৈতিক কর্মকাণ্ড। সেক্ষেত্রে ব্যক্তি আক্রোশের চাইতে সামাজিক এবং অনৈতিক কর্মকাণ্ডটাই সবচেয়ে এখানে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তদন্ত, তারা কিন্তু তখন যে তদন্ত কমিটি গঠন করেছিল তখন সেক্ষেত্রে সাকলাইন একটি এই অভিযোগের প্রেক্ষিতে সে তার লিখিত বক্তব্য দিয়েছে, কিন্তু সেটি সন্তুষ্টমূলক হয়নি বিধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা যতটুকু জেনেছি এবং সেক্ষেত্রে কিন্তু সরকারি কর্ম কমিশন সেখানে তারা এই সুপারিশটি দিয়েছে। অর্থাৎ যেহেতু সুপারিশ করেছে, আশা করা যাচ্ছে যে তাকে আসলে বাধ্যতামূলক ছুটি মানেই তো তাকে তার কর্মস্থল থেকে ত্যাগ করতে হবে। এই ধরনের একটি শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু তার সামনে আমরা দেখতে যাচ্ছি। নিশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী শাহাদাত নিশাদ যুক্ত হয়েছিলেন পরিমণি কাণ্ডে পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুত হবার বিষয় নিয়ে জানাচ্ছিলেন।
সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকাল 11:30টায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান সংক্রান্ত টিম তাদের সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের অভিযোগ থেকে জানা যায়, বেনজির আহমেদ ক্ষমতার প্রভাব খাটিয়ে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে জালিয়াতির মাধ্যমে 7টি সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এই ঘটনার সাথে পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট 4 পরিচালক, 1 উপপরিচালক সহ 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়মনসিংহে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ, এই নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সংকটে পড়ে কি ধরনের সমস্যায় পড়েছেন গ্রাহকরা? রান্নাবান্নার পরিস্থিতি কি সেখানে? কবে নাগাদ অবস্থা স্বাভাবিক হতে পারে? গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে কিছু জানেন কিনা জানাবেন আমাদের। আজকে ভোর থেকে ময়মনসিংহ নেত্রকোনা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে আমরা দেখেছি যে প্রতিটি বাসা বাড়িতেই কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। মানুষ হোটেল এবং রেস্টুরেন্টে কিন্তু মানুষ শুচ্ছেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তাদের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য কিন্তু তারা কাজ করছেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরের একটি রেস্টুরেন্টে রয়েছি। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে সব রেস্টুরেন্ট সিলিন্ডারের মাধ্যমে চলে, সেই সব রেস্টুরেন্টে কিন্তু একেবারেই আজকে দুপুর থেকে অনেকটাই চাপ পড়েছে এবং চাপের কারণে কিন্তু আমরা দেখেছি যে নতুন নতুন সিলিন্ডার কিন্তু কর্তৃপক্ষ আনছেন। অর্থাৎ তারা সাধারণ মানুষকে সামলাতেও কিন্তু তারা হিমশিম কাটছেন। অর্থাৎ ভোজন রসিক যারা আছেন সকলেই কিন্তু হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে কিন্তু তারা ছুটছেন এবং কর্তৃপক্ষ বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু তারা এই সেবা দিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও যারা ভোজন রসিক রয়েছেন তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের রেস্টুরেন্টে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে খাবারের জন্য এবং অপেক্ষার পর কিন্তু তারা তাদের যে খাবার সেটি কিন্তু তারা পাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আজকে আমরা দুপুর থেকেই লক্ষ্য করেছি ময়মনসিংহ নগরের প্রায় শতাধিক হোটেল এবং রেস্টুরেন্টে কিন্তু এরকম মানুষের চাপ বেড়েছে। অর্থাৎ কর্তৃপক্ষ কিন্তু সেই চাপ সামলে তারা কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আমরা বেশ কয়েকজন যারা আছেন যারা রান্না বান্না করতে পারছে না তারা কিন্তু এই রেস্টুরেন্টে এসেছেন। তারা বলছেন যে প্রত্যেকটি রেস্টুরেন্টে কিন্তু তারা লাইন ধরে খাবার নিচ্ছেন এবং পরিবারের লোকজন নিয়ে কিন্তু তারা অনেকে এই রেস্টুরেন্টে আসছেন। যদিও কর্তৃপক্ষ বলছেন যে তারা তাদের যে প্রতিদিন দৈনন্দিন যে তাদের যে রেস্টুরেন্টের খাবার তালিকা থাকে সেই তালিকা অনুযায়ী কিন্তু আজকে অনেক বাড়তি তাদের যে সরঞ্জামাদি সেইগুলো এনে কিন্তু আসলেই যেহেতু লোকের চাপ বেড়েছে সেইটি তারা কিন্তু করার চেষ্টা করছেন। অর্থাৎ এরকম কিন্তু প্রত্যেকটি রেস্টুরেন্টে আমরা লক্ষ্য করেছি। আমরা এই বিষয়টি নিয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে আজকে রাত 10টার পর নাগাদ তাদের যে এই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে সেটি কিন্তু সচল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং তারা বলছেন যে ঢাকা থেকে তাদের যে কারিগরি টিম এসেছে সেই কারিগরি টিম কিন্তু যথাসম্ভব তাদের আন্তরিকতার সহিত সেই গ্যাসের যে লিকেজ সেইটি সঞ্চালন লাইনে সারানোর জন্য তারা চেষ্টা করছেন। অর্থাৎ বলা যায় যে মানুষের মধ্যে যে একটি দুর্ভোগ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ভুক্তভোগী গ্রাহক যারা রয়েছেন তারা বলছেন যে অচিরেই যেন এই লাইন সরবরাহ সচল করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে ময়মনসিংহ এবং নেত্রকোনায় তিতাস গ্যাসের প্রায় লক্ষাধিক গ্রাহক রয়েছেন, তারা কিন্তু একেবারেই বিপাকে পড়েছেন। আজকে দিনভর ভোগান্তির মধ্য দিয়ে রাতও কিন্তু তারা ভোগান্তির মধ্যে কাটাচ্ছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে আন্তরিকভাবে যেন সেই লিকেজ যেন সারানো হয় এবং পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধর পর যে ভোগান্তি তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে, সেখানকার গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির কারণে চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাজার হাজার গ্রাহক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এখনো পর্যন্ত?
তনি, কুষ্টিয়ায় এই যে বিদ্যুৎ বিভাগের ভুতুড়ি বিল বলেন বা অস্বাভাবিক বিদ্যুৎ বিলের যে কথাটি আমরা বলছিলেন আপনি, আসলে এটি কিন্তু দীর্ঘদিনের গ্রাহকদের অভিযোগ যে কিছু অসাধু কর্মকর্তা বিদ্যুৎ বিভাগের তারা কিন্তু দিনের পর দিনই অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল বাড়িয়ে যাচ্ছে। গ্রাহকদের যে অভিযোগ, তারা বলছে যে আসলে অফিসে বসেই তারা ইচ্ছা মতো বিদ্যুতের ইউনিট লিখে নিয়ে যায় এবং ইচ্ছা মতো বিল করে। আর এর মূল কারণটা হচ্ছে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু যারা কর্মকর্তা রয়েছে তারা কিছু লাইন চালায় চোরাই ভাবে এবং এই লাইনগুলোর ইউনিট সমন্বয় করার জন্যই কিন্তু গ্রাহকদের উপরে বাড়তি চাপিয়ে দেওয়া হয় এই বিদ্যুৎ বিলের বোঝা। আমি এখানে একাধিক যারা কুষ্টিয়ার গ্রাহক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি এবং তাদের যেটা দাবি, যেমন একজন দোকানদার রয়েছে আব্দুল আলিম নামে, তার সাথে কথা বলেছি, তার প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে 65 ইউনিট করে, কিন্তু হঠাৎ গত 2 মাস তার বিল আসছে 250 ইউনিট করে। অর্থাৎ তিনি বলছেন যে এই বিদ্যুৎ কিন্তু তিনি ব্যবহার করেননি বা তার ইউনিটের সাথেও কোনো মিল নেই, কিন্তু এই বিল লিখে নেওয়া হয়েছে এবং সেই বিল তাকে দিতে হচ্ছে। এই যে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল করার বিষয়ে যে কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে এবং সাধারণ গ্রাহকরা যারা অসুবিধায় পড়ছে তারা কিন্তু দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ অফিসে ঘুরছেন এবং ঘোরার ফলেও কিন্তু কোনো ফল মিলছে না। একের পর ঘুরতে হচ্ছে, তাদের নানা রকম কজ দেখানো হচ্ছে যে মিটার চেঞ্জ করতে হবে, মিটারের প্রবলেম আছে, এই প্রবলেম আছে। এভাবেই কিন্তু কুষ্টিয়ার হাজার হাজার গ্রাহক কিন্তু এই যে বিদ্যুৎ অফিসের যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের কাছে কিন্তু জিম্মি হয়ে পড়েছে। আসলে এই যে একটা অনিয়ম চলছে, এই অনিয়মের বিষয়ে কিন্তু আমরা যখন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যাই, সেখানে অজুপটিকার যে অফিস রয়েছে অর্থাৎ শাখা অফিস, সেই অফিসে কিন্তু গিয়ে আমরা কথা বলেছি এবং এতে তাদের যে সহযোগী রয়েছে অর্থাৎ অফিস সহকারীরা রয়েছে তারা কিন্তু অনেকটা স্বীকারও করেছে। তারা বলছে কয়েক মাস আগে এই ভুতুড়ি কিছু বিল এবং অস্বাভাবিক বিল এসেছিল, তারা কিন্তু সংশোধন করেছে। অর্থাৎ একেবারে আমরা বলতে পারি কিন্তু এখানে একটা দায়সারা বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন এবং কর্মচারী রয়েছেন। আর এ বিষয়ে যিনি এই অফিসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ যিনি প্রধান রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, ইঞ্জিনিয়ারের সাথে, তিনি কিন্তু দায়সারা বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন এই যে বিদ্যুৎ যে অনিয়মটি হচ্ছে, তিনি এক প্রকার তার কথার মধ্যে সত্যতা স্বীকার করছেন করে দায়সারা ভাবে তিনি বলছেন যে আসলে এটা একদিনে এই সিস্টেম চেঞ্জ করা সম্ভব নয়, এটা তাকে সময় দিতে হবে, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে। তবে এই যে সময় না দিলেও বিদ্যুৎ বিভাগের যে এই অনিয়মের ফলে কিন্তু লক্ষ লক্ষ টাকা গ্রাহকদের যে হারাচ্ছে, সেটি কিন্তু দেখভালের কোনো কে দেখবে বা কিভাবে এটা সমাধান হবে সেটার কিন্তু কেউ সমাধান দিচ্ছে না। শুধু বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এক প্রকার দায়সারা ভাব দিয়ে এই যে দীর্ঘদিন ধরে এই দুর্নীতি করে যাচ্ছে এবং এই অনিয়ম করে যাচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে বিদ্যুৎ বিভাগের অনিয়ম নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। নেই। ধন্যবাদ আপনাকে তিতাস। দর্শক, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, সেখানকার বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতি নিয়ে জানাচ্ছিলেন।